হসপিটালের ডিউটি শেষ করে বাইরে আসতেই স্নেহার সামনে সারপ্রাইজিংলি হাজির হল পাভেল। প্রশস্ত অমায়িক হাসি তার মুখে। স্নেহার সামনে প্রকট হয়েই তার হাসিটা আরও বিস্তৃত করে বলল, হেই টুনটুনি। স্নেহা একটু হকচকানো হাসি টেনে বলল, আরে তুমি কখন এলে? এই তো মিনিট 5 হবে। তো ভেতরে আসনি কেন? তোর জন্য অপেক্ষা করছিলাম। সারপ্রাইজ দিব বলে টুনটুনির নতুন জীবনের দিন আমি আসব না তা কি হয়? তা কেমন গেল তোর প্রথম দিন? পাভেলের প্রশ্নে হঠাৎ ওই পাগল লোকটার কথা মনে পড়ে গেল স্নেহার। হঠাৎই কেমন অন্যমনস্ক হয়ে গেল সে। তা দেখে পাভেল বলল, কিরে কি ভাবছিস টুনটুনি? স্নেহা মাথা নেড়ে বলল, না কিছু না, সব ভালোই ছিল। আচ্ছা চল বাড়ি যাওয়া যাক। পাভেল স্নেহার হাত ধরে সামনে এগুল। কিছুটা দূরেই পাভেলের বাইক দাঁড় করানো। সেদিকেই নিয়ে যাচ্ছে সে। পাভেল স্নেহার ছোটকালের বন্ধু। শুধু বন্ধু না, দুই পরিবার তাদের বিয়ের কথাও সেই অনেক আগেই পাকা করে রেখেছে। এখন শুধু শুভ দিনের অপেক্ষা তাদের। পাভেল স্নেহার হাত ধরে নিয়ে এসে তার বাইকের পেছনে বসাল। স্নেহার হাতে হেলমেট ধরিয়ে দিয়ে সে নিজে উঠে বসল সামনে। নিজের হেলমেটটা লাগিয়ে স্টার্ট দেওয়ার জিজ্ঞেস করল, বাড়ি যাওয়ার আগে কোথাও যাবি নাকি? তোর প্রথম দিনের ট্রিট নিতে পারিস চাইলে। আজকে ফ্রি অফার আছে, মিস করলে কিন্তু পাবি না। স্নেহা স্মিথ সৌজন্যমূলক হেসে বলল, না থাক, আজ আর কোথাও যাব না। চলো বাসায়ই যাই। ভেবে বলছিস তো? গরম গরম শিক কাবাব কিন্তু মিস করলি। সমস্যা নেই, অন্য কোনোদিন যাব। ঠিক আছে, তুই যা বলিস। বাইক স্টার্ট দিল পাভেল। সামনে কিছুদূর এগুতেই হঠাৎ একটা কুকুর সামনে আসায় আচমকা জোরে ব্রেক কষে বাইক থামাতে হল পাভেলকে। যার দরুন স্নেহা ব্যালেন্স রাখতে না পেরে পেছনে থেকে উঁচু হয়ে গিয়ে হুমড়ি খেয়ে পড়ল পাভেলের কাঁধের উপর। আচমকা এমন হওয়ায় একটু অপ্রস্তুত হয়ে পড়ল স্নেহা। পাভেল অপরাধী গলায় বলল, সরি, তোর লাগেনি তো। আসলে হঠাৎ কুকুরটা সামনে আসায় ব্রেক করতে হয়েছে। স্নেহা নিজেকে ঠিক করতে করতে বলল, ইটস ওকে, আমি ঠিক আছি। পাভেল আবারও স্টার্ট দিল বাইক। স্নেহার হঠাৎ আবারও ওই লোকটার কথা মনে পড়ে গেল। তখনকার ওই লোকটা ওভাবে তাকে জড়িয়ে ধরার কথা মনে পড়ে গেল। কেমন যেন অদ্ভুত একটা অনুভব হচ্ছে তার। পাভেল তার ছোটবেলার বন্ধু, প্রেমিক, আবার এখন হবু বর। তবুও তার কাছে গিয়ে কেমন অস্বস্তিতে পড়ে সে। অথচ তখন ওই অপরিচিত লোকটা যখন ওকে ওভাবে জড়িয়ে ধরল তখন কেন যেন তার কোনোরকম অস্বস্তি অনুভব হয়নি। বরং লোকটার বুকে মাথা রেখে তার হৃৎপিণ্ডে কেমন অজানা ক্রিয়ার উৎপাদন হচ্ছিল। সেটা কি ছিল জানে না স্নেহা, তবে খুবই প্রভাবময় ছিল সে ক্রিয়া। লোকটার হৃৎপিণ্ডের আর্তনাদ যেন স্নেহা অনুভব করতে পারছিল। বুকের কোনো কোণে মৃদু কম্পন ঘটছিল তার। চিনচিন ব্যথার সূচনাও ঘটেছিল যেন। এমনটা কেন হচ্ছিল তার সাথে তার উত্তর জানা নেই স্নেহার, কিন্তু কেন যেন ঘুরে ফিরে তার খেয়াল মন থেকে যাচ্ছে না। বাসায় আসার পরও তার সেসব খেয়ালই আসছিল বারবার। রাতে ঘুমাতে নিলেও এই খেয়াল তাকে স্থির দিচ্ছিল না। মন জানতে চাইছিল কে এই লোক, কেন তার এই অবস্থা, কি হয়েছিল তার সাথে। সকালে ঘুম থেকে চোখ মেলে তাকাতেই পাভেলের একাগ্র দৃষ্টির সাক্ষী হল স্নেহা। তার মাথার পাশেই বালিশে কনুই ভর দিয়ে হাতে গাল ঠেকিয়ে মুগ্ধ,
অপলক নয়নে তাকিয়ে আছে সে স্নেহার দিকে। স্নেহা একটু হকচকিয়ে উঠে বসে গায়ের ওড়না ঠিক করতে করতে বলল, আরে তুমি এখন? পাভেল একই দৃষ্টিতে তাকিয়ে স্নেহার মুখের উপর এলোমেলো পড়ে থাকা চুলগুলো আঙুলের আলতো স্পর্শে কানের পিঠে গুজে দিতে দিতে বলল, হ্যাঁ আমি ছাড়া আর কে আসতে পারে? আমি ছাড়া অন্য কারোর তোর কাছে আসার অনুমতি নেই। আমি তা দিব না কখনো। তুই শুধু আমার। স্নেহা স্মিথ হাসি টেনে বলল, এত সকালে যে কোনো কাজ ছিল? কাজ তো ছিল। তোর এই ঘুমন্ত মায়াবী মুখখানা দেখার চেয়ে বড় কাজ কিছু আছে পৃথিবীতে? এটাই তো সবচেয়ে বড় কাজ। আরও তো মাত্র কটা দিন, তারপর আর আমাকে এত মেহনত করে এসে দেখতে হবে না। রোজ সকালে তোর এই মায়াবী মুখখানার দর্শন পাব, তাও নিজের বাহুডোরের মাঝ থেকে। স্নেহা একটু লজ্জা পেয়ে মাথা নুইয়ে বলল, আমি ফ্রেশ হয়ে আসছি। বলেই উঠে দ্রুত ওয়াশরুমের দিকে এগুলো সে। পেছনে থেকে পাভেল হাসতে হাসতে বলল, যা যা, শুধু এই কয়টা দিনই একা যাচ্ছিস, এরপর তো দুজন একসাথে যাব। একটু পর স্নেহা ফ্রেশ হয়ে বাইরে এলো, কিন্তু লিভিং রুমের সোফায় দুজন অপরিচিত লোককে বসে থাকতে দেখতে পেল সে। ভালো করে খেয়াল করতেই তার মনে পড়ল লোক দুটো কালকের সেই দুজন যারা সেই পাগল লোকটাকে ধরে সরিয়ে দিয়েছিল। লোকটার বন্ধু নাকি ওনারা? কিন্তু উনারা এখানে কি করছে তা বুঝতে পারল না সে। স্নেহা সামনে আসতেই অপর সোফায় বসে থাকা তার বাবা বলল, স্নেহা, উনারা তোর হসপিটাল থেকে এসেছে তোর সাথে দেখা করতে। জরুরি কথা নাকি আছে? দেখতো কি বলতে চায় উনারা। স্নেহা মাথা দুলিয়ে পাশের সিঙ্গেল সোফায় গিয়ে বসল। পাভেল আর জাকিয়াও সেখানে উপস্থিত ছিল। স্নেহা বিনম্র সুরে বলল, জি বলুন, কি বলবেন? সামনে বসা আবির আর বিহান একজন আরেকজনের মুখ চাওয়াচাওয়ি করে প্রথমে আবিরই বলা শুরু করল, মিস স্নেহা, আসলে আপনার কাছে আমরা একটা সাহায্যের আশায় এসেছি। কেমন সাহায্য? আসলে আমার বন্ধুর জন্য সাহায্য চাই আপনার। কাল তো আপনি দেখেছেনই অসুস্থ বন্ধুকে। ওর নাম সাদমান শাহরিয়ার আদিত্য। এক নামে তাকে সবাই চেনে। আমার বন্ধু সবসময় এমন ছিল না। 2 বছর পূর্বে এক অ্যাক্সিডেন্টে সে এমন হয়ে যায়। আসলে ওই অ্যাক্সিডেন্টে আদিত্য ওর প্রাণপ্রিয় স্ত্রী নূরকে হারিয়ে ফেলে। আর এই শোকেই আমার বন্ধুর এই অবস্থা হয়েছে। নূরকে সে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসত। তার চলে যাওয়া মেনে নিতে পারেনি ও। মানসিকভাবে ভীষণ অসুস্থ হয়ে পড়ে ও। এতটাই যে ওকে নিয়ন্ত্রণ করা কারোর জন্য সম্ভব হয় না। ধীরে ধীরে ওর অসুস্থতার মাত্রা আরও বাড়তে থাকে। মানসিকভাবে প্রচণ্ড হিংস্র আর ক্ষিপ্ত হয়ে যায় সে। অন্য মানুষের সাথে সাথে নিজেকেই নিজে আক্রমণ করে আহত করে ফেলে সে। কতবার নিজেকে মেরে ফেলার চেষ্টা করেছে তার হিসাব নেই। নিজেই নিজের জানের দুশমন হয়ে যায় সে। শেষমেশ অবস্থা এমন হয়ে যায় যে ওকে শেকলে বেঁধে রাখতে হয়। এখন তো ওর শারীরিক অবস্থা আরও অবনতির পথে। ডক্টর জানিয়েছে ওর স্বাস্থ্যের সাথে সাথে হার্ট দিন দিন ফুটবল হয়ে পড়ছে। এভাবে চলতে থাকলে বেশিদিন ওকে বাঁচানো যাবে না। লোকটার সম্বন্ধে সবকিছু শুনে অজান্তেই বুকের মাঝে কেমন হু হু করে উঠল স্নেহার। সে বলল, কিন্তু এতে আমি কিভাবে সাহায্য করতে পারবো আপনাদের? আসলে আমরা আদিত্যর সর্বোচ্চ ট্রিটমেন্ট করানোর চেষ্টা করেছি।
দেশের বাইরেও নিয়ে গিয়ে বেস্ট সাইকোলজিস্ট দেখিয়েছি, কোনো কিছুতে কোনো সুফল পাইনি। কিন্তু কাল এতদিন পর একটা অদ্ভুত জিনিস দেখেছি আমরা, যা দেখে আমাদের মনে ছোট্ট ক্ষীণ একটু আশা জেগেছে। আদির উপর নজর রাখার জন্য ওর কেবিনে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। কাল যখন ওইভাবে আপনার উপর আক্রমণ করে তারপর আমরা ফুটেজ দেখছিলাম যে আদি কি করছিল তখন, সেটা দেখতে গিয়েই আমরা খেয়াল করি আদি এই প্রথম কোনো মেয়েকে নূর মনে করেছে। নূর মনে করে খুশিও হচ্ছিল তখন। আপনি ওর ভুল না ভাঙ্গালে হয়তো ও বুঝতেও পারত না, আর না আপনাকে এটা করত। এই পর্যায়ে পাভেল হঠাৎ তেজি গলায় বলে উঠল, 1 মিনিট, এটাক করেছিল মানে? টুনটুনি, তোর উপর কেউ এটাক করেছিল আর তুই এটা বলিসনি আমাকে? স্নেহা পাভেলকে শান্ত করার উদ্দেশ্যে বলল, আরে এটা ওইরকম এটাক না, আসলে আমারই ভুল ছিল, আমি জানতাম না উনি মানসিক রোগী। স্নেহা সবাইকে তখনকার ঘটনাটা খুলে বলল। মেয়ের কথা শুনে জাকিয়া আতঙ্কিত মুখ করে বলল, কি বলিস? এত বড় বিষয় হয়েছে আর তুই আমাদের জানালি না? এই জন্যই বলছিলাম এসব চাকরি ফাকরি করার দরকার নেই। কিন্তু কেউ শুনলে তো আমার কথা। স্নেহার বাবা সবাইকে আপাতত চুপ থাকতে বলে আবিরদের উদ্দেশ্যে বলল, আপনারা আসলে চাচ্ছেনটা কি সেটা বলেন। আসলে আমরা চাচ্ছি মিস স্নেহা যদি আদির ট্রিটমেন্টে আমাদের একটু সাহায্য করত তাহলে আদিকে হয়তো সুস্থ করা যেতে পারত। যেহেতু একবার আদি উনাকে নূর ভেবেছে, তাহলে এমন আবারও ভাবতে পারে। তাই মিস স্নেহা যদি নূর সেজে আদির সামনে যায় তখন আদি শান্ত হয়ে যাবে। তাকে যা বলা যাবে তাই শুনবে সে। আমরা খুব সহজেই তার ট্রিটমেন্ট করাতে পারব, এবং উপরওয়ালা সহায় হলে আদি হয়তো সুস্থ হয়ে যেতে পারবে। এই জন্য আমরা চাই মিস স্নেহা আদির সামনে নূর হয়ে যাক। প্লিজ আমাদের হেল্প করুন। আবিরের বক্তব্য শুনে স্নেহা বা অন্য কেউ কিছু বলার আগেই জাকিয়া আতঙ্কিত স্বরে বলল, কি বলছেন এসব আপনারা? পাগল হয়ে গেছেন আপনারা? একজন উন্মাদ পাগল যে কিনা মানুষ মেরে ফেলে সেই মানুষের সামনে আপনারা আমার মেয়েকে যেতে বলছেন? কিছুতেই না। আমার মেয়ে এমন হিংস্র মানুষের সামনে নিজের ক্ষতি করতে যাবে না, কিছুতেই না। এই পর্যায়ে বিহান বলল, দেহেন ভয় নাই, আমরা ভরসা দিতাছি উনার কোনো ক্ষতি হইব না, আমরা সেই খেয়াল রাখুম। পাভেল বলে উঠল, সে যাই হোক, স্নেহা এমন কোনো কাজ একদমই করবে না। সে কারোর বউ হয়ে তার সামনে কিছুতেই যাবে না। আপনারা এখন যেতে পারেন। বিহান দুহাত জোর করে করুণ সুরে বলল, দেহেন প্লিজ আমাদের কথাটা বোঝার চেষ্টা করেন। উনার হেল্প পাইলে আমার বন্ধুডারে বাঁচানোর নতুন আশা পামু, হয়তো ও ভালোও হইবার পারব। আপনারা যা চাইবেন, যেমতে চাইবেন সব মানমু আমরা, শুধু আমগো একটু হেল্প করেন। আপনাদের সামনে হাত জোর কইরা কইতাছি প্লিজ রাজি হইয়া যান, মানা কইরেন না। একজন মানুষের জীবন বাঁচানোর মতো কাজে মানা কইরেন না। আপনার একটু সাহায্য ওর জীবন বাঁচাতে পারব, না হলে মরে যাবে বেচারা। বিহানের কথার পরিপ্রেক্ষিতে পাভেল ক্রুদ্ধ স্বরে বলল, মরে গেলে যাক, তাকে বাঁচানোর দায় নিয়ে বসে রইনি আমরা, এমনিতেও এভাবে মরে যাওয়াই ভালো। লেট হিম ডাই। পাভেলের এমন কটাক্ষ কথা শুনে রাগে মাথায় আগুন ধরে গেল আবিরের।
সেই ঝট করে উঠে তেড়ে গিয়ে পাভেলের কলার চেপে ধরে চোখ মুখ অগ্নি রূপ ধারণ করে ক্ষিপ্ত স্বরে, হাউ ডেয়ার ইউ, ইউ ব্লাডি! ভালোভাবে কথা বলছি বলে যা মুখে আসে তাই বলবি। শুধু আমার বন্ধুর জন্য সাহায্য দরকার বলে অসহায়। না হলে তোর মতো রোড সাইড রোমিওকে রোডেই পুঁতে ফেলতে জাস্ট সেকেন্ডের ব্যাপার আমার জন্য। তুই জানিস না তুই কার সম্বন্ধে কথা বলছিস। তার পরিচয় জানলে কলিজা হাতে চলে আসবে। শুধুমাত্র বন্ধুর ভালোর জন্য রিকোয়েস্ট করতে এসেছি। না হলে আমরা যদি পাওয়ার দেখানোতে আসি তাহলে শুধু মিস স্নেহা কেন, সাথে তুই নিজেও এসে আমার বন্ধুর নার্স হওয়ার জন্য পা ধরে কাঁদবি। আবিরের প্রতিক্রিয়ায় সবাই একটু ঘাবড়ে গেল। পাভেলও বিপরীতে ক্ষমতা প্রয়োগ করতে চাইল, কিন্তু আবিরের শক্তির সাথে পেরে উঠতে বেগ পেতে হচ্ছে তাকে। এই পর্যায়ে বিহান এগিয়ে এসে আবির ছাড়িয়ে নিয়ে বলল, শান্ত হ আবির, এসবের সময় না এখন, চল এখান থেকে। রাগী চাহনি নিক্ষেপ করে আবির আর বিহান বেরিয়ে গেল বাসা থেকে। এত কিছুর মাঝে স্নেহা নিশ্চুপ থেকে গেল। এই মুহূর্তে সে কি করবে আসলে বোধগম্যই হল না তার। সবাই যার যার মতামত বলল, কিন্তু স্নেহার মতো কেউই শুনল না। সে কি চায় তা তো কেউই জানতে চাইল না। বাকি সবাই চলে। স্নেহার বাবা খেয়াল করল জাকিয়া কেমন অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে আছে। চোখে মুখে তার ভীষণ চিন্তা আর আতঙ্কের ছাপ। স্নেহার বাবা তার সামনে এগিয়ে গিয়ে বলল, কি হয়েছে? এত কি ভাবছ? জাকিয়া কেমন ভয়ার্ত চাহনিতে তাকিয়ে বলল, কেন, ভাবনা কি তোমার আসছে না? তোমার মনে কি সেই প্রশ্ন উঠছে না যা আমার মনে উঠছে? আমি জানি তুমি কি ভাবছ, কিন্তু আমার মনে হয় না এমন কিছু হতে পারে। এটা শুধুই কোইন্সিডেন্ট। এত ভেবো না। শুধু শুধু ভয় পেও না। আমি কি বলি, এই চাকরি টাকরি বাদ দিলে হয় না? কি দরকার করার? যদি মেয়েটার কিছু হয়ে যায়? তুমি তো জানোই এটা আমাদের মেয়ের স্বপ্ন। তুমি অযথা চিন্তা করো না। কিছু হবে না। তাই যেন হয়। পরদিন হসপিটালে এসে কাজে নিয়োজিত হয়ে গেল স্নেহা। কাজ করার মাঝেই একসময় আদিত্যর কেবিনের সামনে দিয়ে যেতে নিয়েই হঠাৎ থেমে গেল সে। কি যেন মনে করে সেদিকে এগিয়ে গেল স্নেহা। জানালা দিয়ে ভেতরে উকি দিয়ে আদিত্যকে দেখার চেষ্টা করল সে। দেখতে পেল আদিত্য ফ্লোরে উপর হয়ে শুয়ে আছে। মেঝেতে একটা মেয়ের অবয়ব খোদাই করে আঁকানো। আদিত্য সেই অবয়বের উপর নিজের গাল ঠেকিয়ে শুয়ে আছে। আঁকানো অবয়বের উপর এক হাত বুলিয়ে বুলিয়ে আদুরে গলায় বলছে, অ্যাঞ্জেল, আমার অ্যাঞ্জেল, কত সুন্দর আমার অ্যাঞ্জেল, কত সুন্দর তার হাসি, কত নিষ্পাপ সেই হাসি। অ্যাঞ্জেল, জলদি আসো না আমার কাছে। তোমার হিরোর কাছে আসো। আর কত দূরে থাকবা? আচ্ছা নায়েলা, আমি তোমার কাছে আসছি, খুব জলদি চলে আসছি তোমার কাছে। তারপর আমরা একসাথে থাকব। কখনো আলাদা হবে দিব না। আদিত্যর এই নিদারুণ পরিণতি দেখে অজান্তেই স্নেহার চোখ ঝাপসা হয়ে এল। অন্তর্দেশের কোনো কোণে চিনচিন ব্যথার অনুভবও হল, যেন একটা মানুষ এতটা কাউকে কিভাবে ভালোবাসতে পারে। এমন করে ভালোবাসা কি সম্ভব? কত সৌভাগ্যবান সেই নারী যাকে উনি এতটা ভালোবাসেন। স্নেহা সরে এলো ওখান থেকে। নিজের কাজের প্রয়োজনল ডক্টরের কেবিনে যেতে নিলেই কেবিনে আবির আর বিহানকে বসে থাকতে দেখল সে।
দরজার বাইরে থেকে সে শুনতে পারল ডক্টরের বলা কথাগুলো। তিনি বলছেন, আদিত্যর রিপোর্ট ভালো না, কন্ডিশন আরও খারাপ হচ্ছে। উনার বডি যেন ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়ছে। এভাবে চলতে থাকলে মনে হয় না বেশিদিন সারভাইভও করতে পারবেন উনি। ডক্টরের কথা শুনে যেন আর বসে থাকতে পারল না আবির। উঠে বেরিয়ে এলো কেবিন থেকে। তাকে আসতে দেখে স্নেহা দ্রুত আড়াল হয়ে গেল। আবির বাইরে এসে হাত মুঠো করে মুখের উপর ধরল। বিহানও দ্রুত এলো আবিরের পিছে। আবিরের কাছে আসতেই আবির তাকে জাপটে ধরে কেঁদে উঠল। করুণ সুরে বলল, আমরা কিছুই করতে পারলাম না বিহান, কিছুই না। ওকেও হারিয়ে ফেলব আমরা এখন। স্নেহা হঠাৎ ওদের সামনে এগিয়ে গেল। তারপর বলল, আমি রাজি, আপনাদের সাহায্য করতে রাজি আমি। ফ্লোরে আঁকানো নূরের মুখয়বের সাথে লেপ্টে মিশে আছে আদিত্য। মনের জগতে অনুভব করছে শুধুই নূরকে। বিলীন হওয়ার যাত্রায় সে। তার এই যাত্রার মাঝেই হঠাৎ খুট করে দরজা খুলে ধীর পায়ে প্রবেশ করল কারো কদম। নূপুরের রুনুঝুনু বাদ্য ছড়াল তার কদমের সাথে। আদিত্য তখনও তার নূরের মাঝে বিলুপ্ত। তার হুঁশ নেই আর কিছুতে। তবে আদিত্য প্রতিক্রিয়া দেখায় যখন সামনে থেকে কেউ ডাকে, হিরো। অচেতন প্রায় পড়ে থাকা আদিত্যর শরীর যেন প্রতিক্রিয়াশীল হয়। ফুটবল শরীরে মাথাটা ধীরে ধীরে তুলে সামনে তাকায় সে। তাকাতেই তার চোখে মুখে এক অসামান্য খুশির প্রভাব দেখা যায়। যেন হাজার লক্ষ জনম ধরে যার অপেক্ষায় তৃষ্ণার্ত ছিল মন, তাকেই যেন আজ সম্মুখে দেখতে পেল সে। চোখে মুখে সেই খুশির খেয়া ধীরে ধীরে ছেয়ে গেল। হাতে ভর দিয়ে পরিমরি করে দ্রুত উঠতে নিল আদিত্য। ফুটবল শরীরে তাড়াহুড়ো করে উঠতে নিয়ে পড়ে গেল সে। তাতেও সময় ব্যয় না করে অতি দ্রুত ধরফরিয়ে আবারও উঠল সে। হাত পায়ের শেকলের ভার বয়ে নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে সামনের দিকে দৌড়াল, মুখে নিয়ে অসামান্য খুশির হাসি। কিন্তু শেকলের দৈর্ঘ্য কম থাকায় কাঙ্ক্ষিত ব্যক্তি পর্যন্ত পৌঁছাতে পারল না। আদিত্য হাত পা টেনে যেন শেকলই ছিঁড়ে ফেলবে এবার। কিন্তু তার সংঘর্ষের সমাপ্তি ঘটিয়ে সামনের মানবীটি নিজেই এগিয়ে এলো আদিত্যর কাছে। মিষ্টি করে হেসে বলল, হিরো দেখো এসে গেছে তোমার অ্যাঞ্জেল। আদিত্য অশ্রুসজল তিন চোখ আর ঠোঁটে হাসি সাজিয়ে দুই হাতের মাঝে জাপটে ধরল মানবীর মুখখানা। পাগলের মতো হাত বুলিয়ে তাকে দেখতে দেখতে কান্না আর খুশি মিশ্রিত গলায় বলল, অ্যাঞ্জেল, আমার অ্যাঞ্জেল, তুমি এসে গেছো অ্যাঞ্জেল, এসে গেছো তোমার হিরোর কাছে। বলতে বলতে তাকে বুকের মাঝে জাপটে ধরে বলতে লাগল, এত দেরি করলা কেন অ্যাঞ্জেল? তোমার হিরোকে কত অপেক্ষা করালে। স্নেহার হৃৎপিণ্ডে আবারও সেই অজানা সমীকরণের সৃষ্টি হল, যা সেই প্রথমবারও হয়েছিল। চোখের কোনো অজান্তেই ভারী হয়ে গেল। এটা কি সহানুভূতি নাকি অন্য কিছু তার মধ্যে বৈষম্য করতে অক্ষম এ মুহূর্তে সে? শুধু মনে হচ্ছে এই মানুষটার কষ্ট তাকে খুব করে ব্যথিত করছে। তাই তো তাকে এই অবস্থা থেকে ভালো করতে স্নেহা আজ নূরের স্থান নিয়েছে। কেন যেন হঠাৎ সে বাকি সবার কথা ভুলে নিজের মন যা বলছিল সেটাই করেছে। কোনো কিছু না ভেবে সে রাজি হয়ে গিয়েছে হেল্প করতে। যা করতে তার মন খুব করে বাধ্য করেছে। হ্যাঁ, সেই নূর সেজে এসেছে আজ আদিত্যর সামনে। আবির আর বিহান তাকে সব শিখিয়ে দিয়েছে। নূরের আচারাচরণ, কথাবার্তা, পোশাক ও পরিধান এসব বিষয়ে যতটা সম্ভব বুঝিয়ে দিয়েছে। নূরের মতো করে পোশাক পরে এসেছে আজ সে, এবং তার মতো করেই কথা বলছে। প্রথমে ভয় পাচ্ছিল যদি তাকে নূর না ভেবে
তবে এখন ভয়টা কম লাগছে। লোকটা তাকে আজও নূর ভেবেছে। হয়তো উনার বন্ধুদের উপায় সত্যি কাজে দিবে। স্নেহা চোখের পানি মুছে নিজেকে নূরের রূপে ফিরিয়ে এনে মাথা উঠিয়ে মুখে হাসি ঝুলিয়ে বলল, হ্যাঁ হিরো, আমি এসে গেছি, এই দেখো। আর যাব না কোথাও। আদিত্য পাগলের মতো বলল, আমি যেতেও দেব না কোথাও। এই শেকলের সাথে তোমাকে আমার সাথে বেঁধে রাখব। কোথাও যেতে পারবে না। দরজা দিয়ে আবির আর বিহান প্রবেশ করল। তাদের দেখে আদিত্য বিস্তর হাসি মুখে বলল, বিহান, আবির, তোরা দেখেছিস আমার নূর, আমার অ্যাঞ্জেল এসেছে। আয় আয় দেখ, তোরা দেখ দেখ। আমি না বলেছিলাম আমার অ্যাঞ্জেল আসবে? দেখনি তো এখন? আমার অ্যাঞ্জেল তার হিরোর কাছে ঠিকই চলে এসেছে। আবির, বিহান জোরপূর্বক হাসিমুখ করে বলল, হ্যাঁ হ্যাঁ আদি, তুই ঠিকই বলেছিলি। ভাবি সত্যিই এসেছে। এখন তো তোকে সুস্থ হতে হবে, তাই না? না হলে কিন্তু ভাবি তোর মতো এমন মরা ধরা মানুষের কাছে থাকতে চাইবে না, আবার চলে যাবে। আদিত্য স্নেহার হাত বুকের সাথে এঁটে ধরে বলল, না না না, একদম যাবে না আমার অ্যাঞ্জেল। আদিত্য ভালো তো? একদম অসুস্থ না। আমার অ্যাঞ্জেল এসেছে, আর কোনো অসুখ নেই। তাহলে কিন্তু আমরা যা বলবো তাই শুনতে হবে। শুনবি তো? হ্যাঁ, শুনব তো, সব শুনব। ঠিক আছে, তাহলে খাবার খেয়ে ওষুধ খেয়ে নে ভালো ছেলের মতো। নার্স খাবারের ট্রলি ঢেলে ভেতরে নিয়ে এলো। আদিত্য স্নেহার হাত বুকের সাথে এঁটে ধরেই বসে আছো বেডের উপর। নার্স খাবার দিয়ে চলে গেলে আবির খাবার নিয়ে আদিত্যকে খাওয়াতে চাইলে আদিত্য বলল, না, খাবো না। কেন? এই না বললি সব কথা মানবি? আরে আমি আগে কি করে খাবো? আগে তো অ্যাঞ্জেলকে খাইয়ে দিতে হবে না? তোরা জানিস না অ্যাঞ্জেল আমার হাতে ছাড়া খায় না। দে, আগে ওকে খাইয়ে দেই, তারপর খাবো। আদিত্য আবিরের হাত থেকে খাবারের বোলটা ছো মেরে নিজের হাতে নিয়ে নিল। তারপর চামচে খাবার তুলে স্নেহার মুখের সামনে ধরে বলল, নাও অ্যাঞ্জেল, খাও। তোমার অনেক খিদে লেগেছে তাই না? তুমি খাও আগে। স্নেহার চোখ আবারও ছলছল হয়ে উঠল। এমন মানসিকভাবে অসুস্থ অবস্থায়ও সে শুধু তার অ্যাঞ্জেলের কথাই ভাবছে। এতটা ভালোবাসা কি আদৌ সম্ভব? আবির স্নেহার দিকে তাকিয়ে চোখের ইশারায় বুঝাল খেয়ে নিতে। স্নেহা আদিত্যর এগিয়ে দেওয়া চামচের খাবারটুকু মুখে নিল। তারপর চামচটা হাতে নিয়ে বলল, আমার পেট ভরে গেছে হিরো। এবার তুমি খাও, না হলে কিন্তু আমি রাগ করব। না না, রাগ করো না। আমি খাবো তো। এই দেখা। আদিত্য বাচ্চাদের মতো করে মুখ হাঁ করে দেখালো। স্নেহা চামচে খাবার তুলে আদিত্যর মুখের সামনে ধরলে আদিত্য ভদ্র ছেলের মতো খেয়ে নিল। খাওয়া শেষে বিহান আদিত্যর ওষুধ এগিয়ে দিল স্নেহার হাতে। স্নেহা সেটাও আদিত্যকে খাইয়ে দিল। এত কিছুর মাঝে আদিত্য স্নেহার হাত ছাড়ল না কিছুতেই। একটা হাত সেই তখন থেকেই জাপটে ধরে আছে বুকের সাথ। স্নেহা বলল, এবার তুমি একটু রেস্ট করো। হ্যাঁ। আদিত্য তড়িঘড়ি করে বলে উঠল, না না, আমি শুব না। আমি ঘুমালে তুমি যদি আবার চলে যাও। আমি ঘুমাবো না কিছুতেই। না না, আমি এখানেই আছি তোমার পাশে, কোথাও যাচ্ছি না। তুমি শুয়ে থাকো। তাহলে তুমিও শোও আমার সাথে। আমার বুকে মাথা রেখে শো আগের মতো। স্নেহা একটু অপ্রস্তুত হয়ে পড়ল। যতই হোক লোকটা তো পরপুরুষ।
এভাবে তার সাথে শোয়া বেমানান দেখায়। কিন্তু লোকটা তো কোনো কিছু বোঝার পরিস্থিতিতে নেই। স্নেহার দ্বিধা বুঝতে পারছে আবির, বিহান। তবুও বন্ধুর জন্য তারা করুণ চোখের ইশারায় স্নেহাকে অনুরোধ করল আদিত্যর কথা মানতে। স্নেহা অগত্যা মানা করতে পারল না। আবির, বিহান বাইরে চলে গেল। আদিত্য বিছানায় শুয়ে স্নেহাকে কাছে টেনে এনে তার মাথাটা নিজের বুকে রাখল। তারপর হাত দিয়ে স্নেহার মাথায় হাত বুলিয়ে দিতে লাগল, যেন তাকেই ঘুম পাড়াচ্ছে আদিত্য। প্রথমে জোরতা আর অস্বস্তি কাজ করলেও আদিত্যর বুকে মাথা রাখতেই ধীরে ধীরে কেমন যেন অজানা এক প্রশান্তি ছেয়ে গেল তার মাঝে। যেন খুব চেনা এই প্রশান্তি। হৃদয়ের খুব কাছের যেন লোকটার বুকের এই উচ্চতা। হৃৎপিণ্ড শীতল হয়ে যাচ্ছে কেমন। নিজের অজান্তেই স্নেহা কখন যেন নিজে থেকেই আদিত্যর বুকে আরো নরম হয়ে মিশে তা জানলই না। এত শান্তি অনুভব কেন হচ্ছে তার? মনে হচ্ছে এটাই বুঝি সবচেয়ে শান্তির জায়গা তার, যেখানে সে অনন্তকাল কাটিয়ে দিতে পারবে অনায়াসে। আদিত্যকে ঘুম পাড়ানোর উদ্দেশ্য থাকলেও কখন যে নিজেই প্রশান্তিতে চোখ বুজে ফেলে তা বুঝতেই পারল না স্নেহা। নেত্রপল্লব বুঝতেই চোখের কোনো বেয়ে উষ্ণ এক ফোঁটা জল টুপ করে পড়ল। প্রায় আধা ঘন্টা পর হঠাৎ সম্ভূতি ফিরল স্নেহার। নিজের অবস্থান দেখে ভীষণ অবাক হল সে। এভাবে কিভাবে ঘুমিয়ে গিয়েছিল সে? মাথা তুলে দেখল আদিত্য ঘুমিয়ে গেছে। কেমন অসামান্য মায়া ওই মুখটাতে খুঁজে পেল সে। এই রোগাটে, চোয়াল ভাঙা, চুলদারিতে ভর্তি মুখটা। এমন বেহাল মুখটাতেও যেন এক অদ্ভুত মায়া ঝলকাচ্ছে। স্নেহার চোখ যেন আটকেই গেল তাতে। লোকটার মাঝে কি এমন আছে? কেন এত অজানা অনুভব ছড়াচ্ছে তাকে ঘিরে? যেন হৃদকম্পন করা অনুভব। এমনটা কেন হচ্ছে এই অপরিচিত একটা লোকের জন্য? এত সব প্রশ্নের কোনো উত্তর আপাতত জানা নেই স্নেহার। অগত্যা ফোঁত করে শ্বাস ছেড়ে আস্তে করে আদিত্যর হাতের বন্ধন থেকে নিজেকে ছাড়িয়ে উঠে বসল স্নেহা। আদিত্যর ওষুধের সাথে ঘুমের ওষুধ দেওয়া আছে। সে জানে আদিত্য আজ আর উঠবে না। তাই বিছানা থেকে নেমে বাইরের দিকে এগুলো সে। যেতে যেতে ঘাড় ফিরিয়ে তাকিয়ে আরেকবার দেখল আদিত্যকে। তারপর বেরিয়ে গেল। কিন্তু দরজার বাইরে আসতেই থতমত খেয়ে গেল স্নেহা। কারণ বাইরে পাভেল চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। বুঝতে পারল সে সব দেখেছে। পাভেল চোয়াল শক্ত করে আঙুল তুলে স্নেহার উদ্দেশ্যে কিছু বলতে যাবে তার আগেই স্নেহা বলে উঠল, এটা হসপিটাল। সিন ক্রিয়েট করার দরকার নেই। বাসায় গিয়ে যা বলার বলো। পাভেল দাঁত কিরমির করে স্নেহার হাত খপ করে ধরে টান দিয়ে নিজের সাথে নিয়ে গেল। বাড়িতে এসেই পাভেল স্নেহার হাত ধরে এক প্রকার ছুঁড়ে মারল সামনে। স্নেহা পড়তে পড়তে বাঁচল প্রায়। এসব দেখে স্নেহার মা বাবা চিন্তিত ভঙ্গিতে এগিয়ে এলো। উদ্বেগ প্রকাশ করে জাকিয়া বলল, কি হয়েছে? এমন করছো কেন? পাভেল চোয়াল শক্ত করে বলল, তা আপনার মেয়েকেই জিজ্ঞেস করুন। আপনার মেয়ে অনেক ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে। কারোর মতামতের ধার ধারে না সে। তাই তো আমাদের সবার বিরুদ্ধে গিয়ে সে ওই পাগলের বউয়ের অভিনয় করতে রাজি হয়ে গেছে। ইভেন আজ সে তার কাজ শুরুও করে দিয়েছে। আমি না গেলে হয়তো আজ তিনি বাসায় আসতেন না। ওখানেই ওই পাগলের সেবা করতে থেকে যেতেন। জাকিয়া বিস্মিত কণ্ঠে মেয়ের উদ্দেশ্যে বলল, কি রে স্নেহা, পাভেল কি বলছে? তুই সত্যি ওই কাজে রাজি হয়ে গেছিস?
স্নেহা মাথা দুলিয়ে সম্মতি স্বরূপ দেখাল। জাকিয়া বলল, কিন্তু কেন? তুই কি জানিস না ওই ভয়ঙ্কর লোকটার কাছাকাছি যাওয়া কতটা ক্ষতিকর হতে পারে তোর জন্য? সে একটা হিংস্র, উন্মাদ পাগল। যে কোনো সময় যে কাউকে মেরে ফেলতে পারে সে। আর তুই জেনে শুনে এমন ব্যক্তির সামনাসামনি থাকতে চাস? স্নেহা মায়ের হাত ধরে শান্ত সুরে বলল, দেখো মা, আমি জানি তোমরা আমার জন্য চিন্তা করছো, কিন্তু বিশ্বাস করো আমার কিছু হবে না। আর তাছাড়া আমি একজন নার্স, আর নার্সের কাজই রোগীর সেবা করা। সে যেমন রোগীই হোক, তাকে ভালো করার দায়িত্ব ডক্টরের সাথে সাথে একজন নার্সেরও থাকে। আর তোমরা আমাকে নিশ্চয় দায়িত্ব থেকে সরে আসতে শেখাওনি, তাই আমাকে আমার দায়িত্ব পালন করতে দাও। আমার উপর নিশ্চয় বিশ্বাস আছে তোমাদের। আমার বিশ্বাস থাকলে তাহলে আর কোনো দ্বিমত করবে না। শুধু ভরসা রাখো তোমার মেয়ের উপর, সব ঠিক হবে। আমি এখন রুমে যাই, ফ্রেশ হব। তুমি খাবার বারো কেমন? অনেক ক্ষুধা লেগেছে, বলেই স্নেহা নিজের রুমের দিকে চলে গেল। স্নেহা যাই বলুক, তাতে জাকিয়ার অশান্ত মন শান্ত হচ্ছে না। কোনো এক ভয় তার মন মস্তিষ্ক আতঙ্কিত হচ্ছে। অন্যদিকে স্নেহার কথাবার্তায় পাভেলেও ভীষণ বিরক্ত হচ্ছে। সে মনে মনে পরিকল্পনা করছে জলদি তাকে কিছু করতে হবে, না হলে স্নেহা হাতছাড়া হয়ে যাবে। সে জানে কি করতে হবে তাকে। রাত তখন 1টা বাজতে চলেছে প্রায়। স্নেহার চোখে মাত্রই ঘুমের লেশ লেগেছিল, যদিও বিছানায় অনেক আগেই শুয়েছে সে। তবে কেন যেন ঘুম ধরছিল না। বারবার আদিত্যর খেয়াল আসছিল শুধু। তার বুকে মাথা রেখে ওই মুহূর্তটা স্নেহাকে প্রচুর ভাবান্তর করে দিচ্ছিল। এসব ভাবতে ভাবতেই অনেকটা সময় চলে যায়। যখন একটু ঘুমের দেখা পায় তখনই হঠাৎ ফোনটা বেজে ওঠে তার। ঘুম ভেঙে যায় স্নেহার। ফোন হাতে নিয়ে দেখে অপরিচিত নাম্বার। কপাল ভাঁজ করে ফোন রিসিভ করে ধরতেই ওপাশ থেকে আবিরের উদ্বেগ ভরা উত্তেজিত কণ্ঠ শোনা যায়। হ্যালো মিস স্নেহা, আমি আবির বলছি। আম সো সরি আপনাকে এত রাতে ডিস্টার্ব করছি, বাট সিচুয়েশনই এমন হয়েছে যে আর কোনো উপায় ছিল না। হয়েছেটা কি? আসলে আদি হঠাৎ ঘুম থেকে জেগে যায়, আর আপনাকে পাশে না পেয়ে প্রচণ্ড ভায়োলেন্ট হয়ে গেছে। ওকে কিছুতেই কন্ট্রোল করা যাচ্ছে না। দেয়ালের সাথে মাথা ঠুকে কোক্ত বের করে ফেলেছে। আর চিল্লিয়ে চিল্লিয়ে শুধু তার অ্যাঞ্জেলকে ডাকছে। এখন শুধু আপনিই পারবেন ওকে শান্ত করতে। আপনাকে দেখেই ও শান্ত হবে, না হলে মাথা ফাটিয়ে নিজেকেই মেরে ফেলবে ও। প্লিজ মিস স্নেহা, আপনি এখন একটু আসুন। জানি এভাবে এত রাতে আপনাকে এটা বলা শোভনীয় দেখায় না, কিন্তু আমরা হেল্পলেস। এখন আপনিই একমাত্র পারবেন ওকে বাঁচাতে। প্লিজ আসুন। বিহান গাড়ি নিয়ে আপনার বাসার সামনে পৌঁছে গেছে। আপনি বের হলেই নিয়ে আসবে। আদিত্যর অবস্থার কথা জেনে স্নেহার যেন বাকি কোনো কিছুর আর খেয়াল থাকল না। বুকের ভেতরটা অশান্ত হয়ে উঠল। সে দ্বিতীয় কোনো চিন্তা ছাড়াই বলে উঠল, আমি আসছি। ফোন কেটে তড়িঘড়ি করে বিছানা হাতড়ে শুধু গায়ের ওড়নাটা হাতে নিয়ে গায়ে জোড়াতে জোড়াতে দৌড়ে বাইরে বেরিয়ে গেল। গেটের বাইরে আসতেই বিহানকে গাড়ি নিয়ে থাকতে দেখা গেল। স্নেহা গিয়ে গাড়িতে বসতেই গাড়ি স্টার্ট দিল বিহান। ফুল স্পিডে চালিয়ে স্নেহাকে নিয়ে আবির পৌঁছালো হসপিটালে।
গাড়ি থামতেই স্নেহা দ্রুত নেমে পাগলের মতো দৌড়ে ছুটল ভেতরে। আদিত্যর কেবিনে পৌঁছাতেই দেখল আবির সহ আদিত্যকে 4-5 জন লোক ধরে রেখেও আয়ত্ত করতে পারছে না তাকে। হ্যাপা বাঘের মতো গর্জে যাচ্ছে সে। মাথা কপাল রক্তে ভিজে গেছে। তার এই অবস্থা দেখে যেন স্নেহার বুকের মাঝে মুচড়ে উঠল অজান্তেই। তার ব্যথায় যেন সেও ব্যথিত হচ্ছে। স্নেহা দ্রুত এগিয়ে গেল তার সামনে। স্নেহাকে দেখামাত্রই আদিত্যর হাইপারনেস কমে এলো সহসাই। হিংস্র মুখটায় পরিবর্তন ঘটল তখনই। স্নেহা চোখের ইশারায় সবাইকে বলল আদিত্যকে ছেড়ে দিতে। সবাই ছেড়ে দিতেই আদিত্য তড়িৎ গতিতে 2 হাতে স্নেহার মুখটা ধরে খুশিময় হেসে করুণ স্বরে বলল, এসে গেছো অ্যাঞ্জেল। তুমি কোথায় চলে যাও বারবার? জানো না তোমাকে ছাড়া আমার ভালো লাগে না। তুমি না বলেছিলে আমার পাশেই থাকবে। তাহলে চলে গেলে কেন? সরি হিরো, ভুল হয়ে গেছে। আর যাব না। কিন্তু তুমি এ কি করেছ? নিজেকে এভাবে আঘাত কেন করেছ? এমন করলে কিন্তু আমি রাগ করে আর থাকব না তোমার কাছে। আদিত্য ভয়ার্ত কণ্ঠে বলল, না না, রাগ করো না অ্যাঞ্জেল। আর করব না প্রমিজ। শুধু তুমি যেও না আমাকে ছেড়ে। আচ্ছা, যাব না। আসো, বসো এখন। স্নেহা আদিত্যকে বেডে বসিয়ে ওর কপালের রক্ত মুছে ব্যান্ডেজ করে দিল। তারপর একটা অ্যান্টিসেপটিক ইনজেকশন পুশ করে দিল। আবির আর বিহান ছাড়া বাকি সবাই বেরিয়ে গেল ততক্ষণে। আদিত্য স্নেহাকে এক হাতে পেঁচিয়ে জড়িয়ে ধরে বলল, আর যাবে না আমার কাছ থেকে? হ্যাঁ, এভাবেই থাকবে। কিন্তু আদিত্যর কেমন যেন অসুবিধা বোধ হচ্ছে। সে বিহানদের উদ্দেশ্যে বলল, এই বিহান, আমার হাত পায়ের এসব খুলে দে না। আমি অ্যাঞ্জেলকে ভালোভাবে বুকে নিতে পারছি না। আরও ব্যথা পাবে এগুলোতে। খুলে দে। এসব কেন পারিয়ে রেখেছিস আমাকে? আমি কি পাগল নাকি? এমন একটা সিরিয়াস ভারাক্রান্ত সিচুয়েশনেও হঠাৎ এমন কথায় হাসি পেল আবির আর বিহানের। আবির মজার সুরে বলল, না না, তুই কেন পাগল হবি? পাগল তো তোর খালা শাশুড়ির গোষ্ঠী। আর এগুলো লেটেস্ট ফ্যাশন আদি। স্পেশালি তোর জন্য জাস্টিন বিবারের কাছ থেকে ধার আনছি। সে যাই হোক, এগুলো খুলে দে। আবির, বিহান একটু চিন্তায় পড়ে গেল। শেকল খুলে দিলে আবার কাউকে হার্ম না করে বসে। স্নেহা চোখের ইশারায় বুঝাল খুলে দিতে। আবির আর বিহানও অগত্যা ওকে শান্ত রাখতে শেকলগুলো খুলে দিল। স্নেহা খেয়াল করল শেকল বেঁধে রাখায় আদিত্যর হাতে পায়ে কেমন কালো জখমের দাগ হয়ে গেছে। কতটা কষ্ট হয়েছে তার। আবারও যেন চোখ ভিজে উঠল তার। তবে আদিত্যর অগোচরেই দ্রুত নিজেকে সামলে নিল সে। আদিত্য আবিরদের উদ্দেশ্যে বলল, কিরে, তোরা দাঁড়িয়ে আছিস কেন? যা, বাইরে যা। স্বামী স্ত্রীর মধ্যে কেউ দাঁড়িয়ে থাকে? আবির বিড়বিড় করে বলল, যাতে মাতাল তালে ঠিক। বলতে বলতে বেরিয়ে গেল ওরা। আদিত্য স্নেহাকে টেনে নিজের বুকের মাঝে নিয়ে বলল, হ্যাঁ, এখন এভাবেই থাকো আমার বুকের মাঝে। কোথাও যাবে না। স্নেহা আবারও খুঁজে পেল সেই প্রসন্নতা। এও উষ্ণতার মাঝে মিশে যেতে ইচ্ছে হচ্ছে তার খুব করে। এ কেমন আগ্রাসনে খিচে যাচ্ছে সে। উষ্ণ আলিঙ্গনের সান্নিধ্যে নিজেকে আরও নিবিড়ভাবে মিশিয়ে নেওয়ার চাহিদায় ঘুমের মাঝেই স্নেহা আদিত্যর বাহুবন্ধনে নিজেকে আরও বেশি করে নিল।
যেন বুকের চাদরে মুড়িয়ে নেওয়ার অদম্য চাওয়া। দুহাতে জড়িয়ে উষ্ণ বুকটাতে বিড়াল ছানার মতো নাক মুখ ঘষে আরো লেপ্টে গেল তার সাথে। হঠাৎ হুঁশ এলো স্নেহার। ফট করে চোখ খুলে তাকালো সে। নিজেকে আদিত্যর বাহুবন্ধনে এভাবে নিজ থেকে লেপ্টে থাকতে দেখে ঝট করে উঠতে চাইল সে। তবে আদিত্যর হাতের বন্ধনে আটকে গেল সে। সাবধানে হাতের বন্ধন থেকে নিজেকে ছাড়িয়ে উঠে বসল স্নেহা। কেমন অদ্ভুত লজ্জা কাজ করতে লাগল তার মাঝে। কিভাবে সে লোকটার সাথে অমনভাবে আলিঙ্গন করে শুয়েছিল ভাবতেই ভীষণ লজ্জা লাগছে তার। ঘড়িতে চোখ বুলিয়ে দেখল সকাল 6টা বেজে গেছে। আদিত্য এখন ঘুমে। তখন ঘুমের ইঞ্জেকশনও দেওয়া হয়েছিল তাকে। এখন আর সময়ের আগে জাগবে না সে। স্নেহা ভাবল এই সুযোগে বাসায় গিয়ে ঘুরে আসতে হবে। বাসায় নিশ্চয় ওকে না পেয়ে চিন্তা করবে। যদিও আসার পর সে মেসেজ পাঠিয়ে দিয়েছিল যে ইমার্জেন্সি পড়ায় ওকে হসপিটালে আসতে হয়েছে। তবুও একবার বাসায় না গেলে ওর মা অযথ চিন্তা করবে। তাই আদিত্যকে রেখে সে আপাতত বাড়ির উদ্দেশ্যে রওনা হল। বাসায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় 7টা বেজে গেল। বাসায় এসে খানিকটা অবাকই হল স্নেহা। সে ভেবেছিল ওভাবে মাঝরাতে যাওয়ার জন্য নিশ্চয় বকা খেতে হবে মায়ের কাছে। কিন্তু এখনে তো সব উল্টোই দেখা যাচ্ছে। আর কিছুটা অন্যরকমও। পুরো বাড়িতে কেমন যেন তোড়জোড় চলছে। সবাই কেমন নানান কাজে ব্যস্ত। মা রান্নার কাজে লেগে আছে। স্নেহা মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করল, মা এসব কি? সকাল সকাল এত তোড়জোড় কিসের? জাকিয়া কাজ করতে করতেই বলল, এত কথা বলার সময় নেই এখন আমার। তুই যা, রুমে ফ্রেশ হয়ে একটু ভালো কাপড় চোপড় পরে থাক। স্নেহা ভ্রু কুঁচকে বলল, কেন? ভালো কাপড় চোপড় পরব কেন? কি হচ্ছে বলবা আমাকে? এখন কি তোর জবাবদিহি না করা পর্যন্ত আমার কথা মানবি না নাকি? আরে তা কখন বললাম? রেগে যাচ্ছ কেন? আচ্ছা ঠিক আছে যাচ্ছি। মায়ের হঠাৎ এমন আচরণের আগামাথা কিছুই বুঝতে পারছে না সে। কেমন যেন খটকা লাগছে তার। কিছু তো একটা চলছে এখানে যা সে জানে না। বাইরে আসতেই সামনে ছোট ভাইকে পেল সে। তাকে ডেকেই জিজ্ঞেস করল, এই কি হয়েছে বাড়িতে? এত আয়োজন কিসের চলছে? স্নেহার ভাই চরম বিরক্ত প্রকাশ করে বলল, আমি কি জানি? আমার কি কোনো দাম আছে এই বাড়িতে? পিঁপড়ার পটি সমান দামও নেই। বাড়ির এত বড় একটা জেন্টলম্যানকে কেউ দামই দেয় না। মানবতা আজ কোথায়? স্নেহা ভাইয়ের আপোষস্পূর্ণ বক্তব্য শুনে স্মিথ হাসল। পাকনা ভাইটার চুলগুলো নেড়ে দিয়ে নিজের রুমের দিকে গেল সে। বুঝতে পারল এখন আর কিছু জানা হবে না তার। তাই আপাতত রুমে এসে কাপড় চোপড় নিয়ে গোসলে ঢুকল সে। 10টার দিকে আদিত্যর জ্ঞান ফেরার সময় হবে। তার আগেই ওকে আবার হসপিটালে পৌঁছাতে হবে। তাই দ্রুত সব নিত্যকাজ শেষ করতে লেগে পড়ল সে। গোসল শেষ করে এসে একটা সেলোয়ার কামিজ পরে বের হল সে। আয়নার সামনে এসে চুল মুছতে তার মা এসে চড়া গলায় বলল, আরে তোকে আমি কি বললাম? ভালো কাপড় চোপড় পরতে বললাম না? স্নেহা মায়ের পানে ঘুরে তাকিয়ে বলল, তো এতে খারাপ কি আছে? ভালোই তো এটা। জাকিয়া স্নেহার কাবার্ড খুলে সেখান থেকে পার্পল কালারের একটা সিল্কের শাড়ি বের করে স্নেহার দিকে এগিয়ে দিয়ে বলল, এই নে, এটা পর। শাড়ি? শাড়ি কেন পরব সকাল সকাল? আমাকে একটু পর হসপিটালে যেতে হবে।
শাড়ি পরে হসপিটালে যাব। এত কিছু আমি জানি না। পড়তে বললাম পরে রেডি হয়ে আয়। স্নেহাকে আর দ্বিতীয় কথা বলার সুযোগ না দিয়ে চলে গেল ওর মা। স্নেহা অগত্যা মায়ের কথা রাখতে শাড়িই পরে নিল। শাড়ি পরে রেডি হয়ে একটু পর রুমের বাইরে আসলো সে। ড্রয়িং রুমে আসতেই থতমত খেয়ে গেল স্নেহা। সামনে সোফায় পাভেল বসে আছে। শুধু বসে নেই, অনেকটা ফর্মাল ড্রেসআপে পরিপাটি হয়ে বসে আছে। সাথে তার বাবা মা সহ পরিবারও এসেছেন। সবাই কেমন আনুষ্ঠানিক আঙ্গিকে পোশাক পরিধান করে আছে। স্নেহার কেমন যেন সব সন্দেহজনক লাগছে। সে বলতে যাবে কিছু তার আগেই পাভেলের মা অমায়িক হাসি টেনে স্নেহার কাছে এসে তাকে ধরে বলল, আরে এসেছ তুমি? বাহ, কত সুন্দর লাগছে তোমাকে এই শাড়িতে। আসো বসো। বলতে বলতে পাভেলের মা স্নেহাকে নিয়ে এসে পাভেলের পাশে বসিয়ে দিল। হাসি মুখে বলল, বাহ, কত সুন্দর মানিয়েছে দুজনকে। আমরা তো কবে থেকে এই দিনের অপেক্ষা করছিলাম। আজ এনগেজমেন্ট হয়ে গেলে বিয়ের ডেটও জলদি বের করে ফেলব। স্নেহা যেন হতভম্ব হয়ে গেল। বিস্মিত চোখে তাকালো তার মায়ের দিকে। এবার যেন তার কাছে সবটা ক্লিয়ার হয়ে গেল। সকাল থেকে তাহলে এসবেরই আয়োজন চলছিল। এনগেজমেন্ট। তার এনগেজমেন্ট হবে এ কথা তাকে কেউ জানানো জরুরি মনে করল না। স্নেহা কিছুটা বিভ্রান্ত কণ্ঠে বলে উঠল, 1 মিনিট, কি হচ্ছে এসব? হঠাৎ করে এনগেজমেন্টের কথা কোথা থেকে এলো? আর আমাকে কেউ জানালো না কেন এই বিষয়ে? মানে আমার এনগেজমেন্ট আর আমিই জানি না। আর হুট করে এনগেজমেন্টের আয়োজনই বা কেন হচ্ছে তাই তো বুঝতে পারছি না। জাকিয়া মেয়েকে কিছু বলতে যাবে তার আগেই পাভেল বলে উঠল, আসলে এসব আমারই আইডিয়া ছিল। আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। এজন্য সবাইকে মানা করেছিলাম বলতে। আর হুট করে করার কি আছে? আমাদের বিয়ে তো সেই ছোটবেলায় পাকা হয়ে আছে। এখন আমরা দুজনই প্রাপ্তবয়স্ক, দুজনই ইন্ডিপেন্ডেন্ট। তো এটাই তো সবচেয়ে সেরা সময় আমাদের সম্পর্কটাকে নাম দেওয়ার, বিয়ের বন্ধনে বাঁধার। তাহলে সমস্যা কোথায়? স্নেহা জবাবে কিছু বলবে তার আগেই জাকিয়া মেয়ের উদ্দেশ্যে বলল, ঠিকই তো বলেছে পাভেল। বিয়ের বয়স আর সনয় দুটোই হয়ে গেছে তোদের। আর এটাই তো হওয়ার ছিল। তাহলে দ্বিমত করছিস কেন? আর আজ তো শুধু এনগেজমেন্ট হচ্ছে, বিয়ে তো আর হচ্ছে না। এনগেজমেন্ট করে নে, তারপর বিয়ে না হয় তোর সময় অনুযায়ী করা হবে, ঠিক আছে? এখন আর কিছু বলিস না। স্নেহার বাবাও মেয়েকে বুঝাল আর অমত না করতে। স্নেহা কিছু বলতে চেয়েও যেন পারল না, তার মাঝে কেমন অদ্ভুত অস্থিরতা কাজ করছে। এসব যা কিছু হচ্ছে তা কেমন যেন ঠিক লাগছে না তার কাছে। হাঁসফাঁস করছে ভেতরটা। এমনটা কেন লাগছে সে বুঝতে পারছে না। পাভেলের সাথে বিয়ে হবে এটা তো তার জানা কথা। তাহলে এমন অশান্ত হচ্ছে কেন মন? কেন মনে হচ্ছে কিছু একটা ভুল হচ্ছে? সে এই এনগেজমেন্টের জন্য মন থেকে প্রস্তুত হতে পারছে না, কিন্তু কিছু বলতেও পারছে না। বলবেই বা কি? সে তো নিজেই বুঝতে পারছে তার সাথে কি হচ্ছে, কি চাইছে তার মন। সব যেন এলোমেলো লাগছে কেমন। স্নেহার নজর দেয়াল ঘড়ির দিকে পড়তেই হঠাৎ আদিত্যর কথা মনে হল ওর। ওকে তো হসপিটালে পৌঁছাতে হবে।
আদিত্য জ্ঞান ফেরার আগে সে হসপিটালে না পৌঁছালে আদিত্য আবারও উত্তেজিত হয়ে নিজেকে আহত করবে। কিন্তু এখন সে যাবে কি করে? এখান থেকে তো বের হওয়ার কোনো পথও দেখছে না সে। সব যেন এলোমেলো হয়ে মাথার মাঝে গোল গোল ঘুরছে তার। এরই মাঝে আংটি ববলের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেল। পাভেলের মা স্নেহার জন্য আনা আংটিটা পাভেলের হাতে দিয়ে বলল স্নেহাকে পরিয়ে দিতে। পাভেল অমায়িক হেসেছিল, আংটিটা হাতে নিয়ে অন্য হাতের তালুতে স্নেহার বাম হাতটা সামনে তুলে ধরল। স্নেহার অস্থিরতা যেন বেড়েই চলল। তার যেন এসব মান্য হচ্ছে না। কেন হচ্ছে না তা জানে না সে। শুধু মনে হচ্ছে এখান থেকে তার ছুটে পালিয়ে যেতে ইচ্ছে করছে। পাভেল আংটিটা পরাতেই যাবে ঠিক তখনই স্নেহার ফোনটা বেজে উঠল। স্নেহা ফোনের দিকে তাকিয়ে দেখল আবির ফোন করেছে। স্নেহা ভয়ার্ত মুখ করে জলদি ফোন রিসিভ করতেই ওপাশ থেকে আবিরের ভারাক্রান্ত কণ্ঠে শোনা গেল, মিস স্নেহা, প্লিজ জলদি আসেন। আদির শরীর ভীষণ খারাপ করেছে। জ্বরে কাঁপছে, থরথর করে। আর জ্বরের ঘোরে শুধু অ্যাঞ্জেলকে ডাকছে। প্লিজ আসুন আপনি। স্নেহা যেন মুহূর্তেই বাকি দুনিয়ার সকল কিছুর ঊর্ধ্বে চলে গেল। সে দ্বিতীয় কোনো চিন্তাভাবনার তোয়াক্কা না করে বলে উঠল, আমি আসছি এক্ষুনি। বলামাত্রই ঝট করে নিজের হাতটা পাভেলের হাতের মাঝ থেকে ছাড়িয়ে উঠে দাঁড়িয়ে সবার মাঝ থেকে ছুটে বেরিয়ে গেল সে। পেছনে থেকে জাকিয়া কতবার ডাকল মেয়েকে, কিন্তু শুনল না সে। পাগলিনীর মতো ছুটে বেরিয়ে গেল। তার এই বেপরোয়া কাজ দেখে পাভেল প্রচণ্ড পরিমাণ রেগে ফুঁসে উঠল। হাতের আংটিটা মুঠোয় দুমড়ে মুচড়ে তা সজোরে মেঝেতে ছুঁড়ে মারল। কেবিনে আসতেই দেখল আদিত্য বিছানায় প্রায় অচেতন অবস্থায় থরথর করে কাঁপছে। আর বিড়বিড় শব্দে অ্যাঞ্জেল বলে ডাকছে। স্নেহার অন্তর্দেশ পিরিনে আহত হল যেন তীব্র বেগে। ডুকরি উঠল ভেতরটা। যার বহিঃপ্রকাশ স্বরূপ চোখে জমল নোনা জলের পারদ। ছুটে গেল সে আদিত্যর কাছে। আদিত্যর হাত ধরে গালে হাত রেখে বলল, এই তো হিরো, এই আমি এখানেই আছি তোমার পাশে। চোখ খুলে তাকাও একটু। দেখো তোমার অ্যাঞ্জেল তোমার কাছেই আছে। কয়েকবার ডাকার পর ফুটবল আঁখি যুগল ধীরে ধীরে খুলে তাকালো আদিত্য। স্নেহাকে চোখের সামনে দেখে অসুস্থ মুখটাতেও খুশিময় হাসি ফুটল তার। উঠে বসতে চাইল সে। তবে ফুটবল শরীরে উঠতে মুশকিল হচ্ছে তার জন্য। তা দেখে স্নেহা তার কাঁধ ধরে তাকে উঠে বসাতে সহায়তা করল। আদিত্য স্নেহার মুখটা দুই হাতের মাঝে আগলে ধরে দুর্বলচিত্তে হেসে বলল, আমার অ্যাঞ্জেল, তুমি আমার কাছেই আছো। কাছেই থেকো, হ্যাঁ, কোথাও যেও না। স্নেহা ছলছল চোখে তাকিয়ে বলল, যাচ্ছি না তো কোথাও, তোমার কাছেই থাকব সব সময়। তুমি এখন কিছু খেয়ে নেও একটু। আদিত্য সুবোধ বালকের মতো বলল, তুমি যা বলবে তাই করব। শুধু আমাকে রেখে যেও না অ্যাঞ্জেল। স্নেহা আবিরের আনা চিকেন স্যুপের বোলটা হাতে নিয়ে আদিত্যকে খাইয়ে দিল। তারপর জ্বরের ওষুধ খাইয়ে দিল তাকে। খাওয়া শেষে আদিত্য স্নেহার একটা হাত বুকের মাঝে জাপটে ধরে শুয়ে রইল। আর এক দৃষ্টিতে স্নেহার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। যেন পলকটা ফেললেও সেই সময়ে বুঝি তার অ্যাঞ্জেল হারিয়ে যাবে কোথাও। তাই পলক পরাও নিষেধ। এতক্ষণে আদিত্য খেয়াল করল স্নেহার গায়ে শাড়ি জড়ানো। আদিত্য চমকিত চোখে তাকিয়ে বলল, আরে বাহ, অ্যাঞ্জেল শাড়ি পরেছ, অনেক সুন্দর লাগছে তোমাকে।
একদম আমার পরীর মতো। কেবিনের সোফায় আবির আর বিহানও বসা ছিল। রাতে ঠিকমতো ঘুম হয়নি আদিত্যর টেনশনে, তাই একটু সোফায় মাথা এলিয়ে দিয়ে চোখ বুজেছিল সে। আদিত্যর কথায় হঠাৎ সে চোখ খুলে তাকিয়ে মাথা তুলে বলল, আর তোকে তোকে যে ডাইনোসরের চাচা শ্বশুর লাগছে সে খেয়াল আছে তোর? আয়নায় দেখেছিস নিজেকে? পুরো আদিমানব বনে গেছিস, খালি জঙ্গলটাই মিসিং। ভাবি কি তোরে এভাবে পছন্দ করবে? জীবনেও না, তাই না রে বিহান? আবির কনুই দিয়ে বিহানকে খোঁচা মেরে ইশারা করল তার সাথে সহমত প্রকাশ করতে। বিহানও তখন তালে তাল মিলিয়ে বলল, হাচাই তো কইতাছে আবির যা। আমি তো তোরে চাচা বানাইবার চাইছিলাম, এত মেহনত করে বউডারে পোয়াতিও বানাই দিলাম। মাগার আমার পোলা মাইয়া আইছা চাচার বদলে আদিমানবের চাচা পাইব, এইডা কি ঠিক হইব? আর এত সুন্দর ভাবিরে তোর সাথে একদমই মানাইব না, পুরাই বেমানান। আবির বিহানের কথায় বেচারা আদিত্যর মুখমণ্ডলে চিন্তা আর ভীতির ছাপ প্রতীয়মান হল। সে অসহায় দৃষ্টিতে স্নেহার দিকে তাকিয়ে বলল, সত্যি অ্যাঞ্জেল, আমাকে কি তোমার সাথে মানাবে না? তাহলে তুমি পছন্দ করবে না আমাকে? স্নেহা কি বলবে বুঝতে পারল না। আবিরদের দিকে তাকালে তারা চোখের ইশারায় হ্যাঁ বলতে বলল। স্নেহা হয়তো ওদের প্ল্যানটা বুঝতে পারল, তাই সেও বলল, হ্যাঁ ঠিকই বলেছে ওরা, তোমাকে এভাবে দেখে ভালো লাগছে না আমার। আমার তো তোমাকে হ্যান্ডসাম হিরোদের মতো দেখতে ভালো লাগে, আমি হব তো হিরোর মতো, তুমি আমাকে পছন্দ করবে দেখো। আদিত্য আবিরদের উদ্দেশ্যে বলল, আবির আমার জন্য নতুন কাপড় চোপড় নিয়ে আয়। আর বিহান তুই আমার জন্য সেলুন থেকে লোক নিয়ে আয়। আবির বিহানের মুখে হাসি ফুটল। তারা দ্রুত বেরিয়ে গেল নিজ নিজ অর্ডার পালন করতে। আধা ঘন্টার মাঝেই দুজন ফিরে এলো তাদরে জিনিস নিয়ে। হেয়ার ড্রেসার আসলে বিহান আদিত্যকে ওয়াশরুমে যেতে বলল তার সাথে। আদিত্য প্রথমে যেতে চাইল না স্নেহাকে রেখে, তাকেও সাথে নিয়ে যেতে চাইল। স্নেহা অনেক বুঝিয়ে বলল সে কোথাও যাচ্ছে না, ওখানেই তার জন্য অপেক্ষা করবে। অনেক বলার পর আদিত্য রাজি হয়ে ওয়াশরুমে গেল। সাথে আবির বিহানও ঢুকল। আবিরের হাতে আদিত্যর জন্য নতুন ড্রেস। তার চুল দাড়ি কেটে একেবারে নতুন লুকে বের করাবে। স্নেহা কেবিনে বসে ওয়েট করতে লাগল। হসপিটালের একটা ম্যাগাজিন হাতে পড়তে লাগল সে। 40 মিনিটের মাথায় সেলুনের লোকটা বেরিয়ে চলে গেল। তার প্রায় মিনিট 20 পর ওয়াশরুমের দরজা খুলে ওরাও বেরিয়ে এলো। আদিত্য বলে উঠল, দেখো অ্যাঞ্জেল, এখন হিরোর মতো লাগছে না আমাকে। ম্যাগাজিনের দিকে নজর ছিল স্নেহার। আদিত্যর কথায় মাথা তুলে সামনের দিকে তাকায়। সামনে তাকাতেই থমকে যায় সে। বিলম্বিত হয় তার হৃদকম্পন। আদিত্য এখন চুল দাড়ি ছেটে নতুন ড্রেসে একদম পুরনো লুকে হাজির হয়েছে সে। সেই সুদর্শন পুরুষ রূপে। তাকে এভাবে দেখে স্নেহার মস্তিষ্কে কিছু যেন ঘটল। মনে হচ্ছে এই লোকটাকে সে আগেও দেখেছে, অনেকবার দেখেছে। চোখের সামনে কেমন অস্পষ্ট মুহূর্ত ভাসতে লাগল তার, কিন্তু কোনো কিছুই স্পষ্ট বোঝা যায় না। হঠাৎ হাত পা কাঁপতে লাগল কেমন তার। হাত থেকে ম্যাগাজিনটা পড়ে গেল। মাথায় যন্ত্রণা শুরু হলো প্রচণ্ড বেগে। তীব্র যন্ত্রণায় মাথা ফেটে যেতে লাগল তার। দুই হাতে মাথা চেপে ধরে ঢুলতে লাগল স্নেহা।
তা দেখে আদিত্যর হাসিমুখটায় ভীতি ছেয়ে গেল। সে দৌড়ে গিয়ে স্নেহাকে ধরে অস্থির, ভয়ার্ত কণ্ঠে বলল, অ্যাঞ্জেল, কি হয়েছে তোমার? এমন করছো কেন? স্নেহা আর কিছু বলতে পারল না। জ্ঞান হারিয়ে ঢলে পড়ল আদিত্যর হাতে। চলবে।